তাহলে দেখবো হচ্ছে আমাদের প্যারাগ্রাফ অংশের মধ্যে কোন কোন অপশনগুলো আমাদের খুব কাজে লাগে। এক নাম্বার হচ্ছে বুলেটস, নাম্বারিং, অ্যালায়েন্স লেফট, সেন্টার, অ্যালায়েন্স রাইট, জাস্টিফাই, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। এই জিনিসগুলো খুব ছোটখাটো কাজ, কিন্তু আমাদের একটা পেজ সেট আপ করতে গেলে বা একটা পেজের অনেকগুলো কাজ করতে গেলে কি করতে হয়, এই অপশনগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে দেখবো আমরা হচ্ছে বুলেটস এর কাজ। কিসের কাজ? বুলেটস এর কাজ। আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজ নেওয়ার জন্য ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজ, এটা একটা নতুন পেজ নিলাম। নতুন পেজ নেওয়ার পরে আমি মাল্টিপল চয়েস কোশ্চেনের কতগুলো উদাহরণ লিখব, ওখান থেকে আমরা এই জিনিসগুলো কি করব, প্র্যাকটিক্যালি দেখব। যেমন এটা মূলত ইউজ করা হয় জাস্ট আমি কিছু জিনিস লিখে নিলাম। এরপর আসতেছে হচ্ছে আমার একটা প্রশ্ন আমি বানাচ্ছি, মেইন সোর্স অফ অর্গানিক কম্পাউন্ড ইজ। এটার আন্ডারে চারটা অপশন আসবে। এটা হচ্ছে আমার মাল্টিপল কোয়েশ্চন, এটা হচ্ছে আমার কি মাল্টিপল কোয়েশ্চন। এই মাল্টিপল কোয়েশ্চন এটা আমি যখন তৈরি করব তখন আমার এখানে কি করতে হবে, এটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পরে আমরা হোমে যাব, হোম থেকে এটাকে আমি নাম্বারিং করব। এটাকে আমরা কি করব, নাম্বারিং হচ্ছে এখানে, এটা হচ্ছে নাম্বারিং অপশন, আর এটা হচ্ছে বুলেটস অপশন। একটা নাম্বারিং আর একটা হচ্ছে কি বুলেটস। তাহলে আমি এটাকে নাম্বারিং করব। নাম্বারিং এর মধ্যে এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আমি যেখানে ক্লিক করব সেরকম প্রতীক আমার এখানে চলে আসবে। যেমন আমি এখানে রাখছি, এখানকার প্রতীক এখানে চলে আসছে। আমি যদি এটা নেই তাহলে একের সাথে কি হবে, ব্র্যাকেট হবে। এটা নিলে একের সাথে ডট হবে, এটা নিলে রোমান সংখ্যা হবে, এটা নিলে এ বড় হাতের ডট হবে, এটা নিলে এ ছোট হাতের ব্র্যাকেট হবে, এটা নিলে এ ছোট হাতের ডট হবে, এটা নিলে রোমান সংখ্যা ডট হবে। এগুলো বিভিন্ন সংখ্যা এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমাকে প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাকে আনসারটা দিতে হবে। তো আমাকে এগুলো হচ্ছে আমার মূল ফরম্যাট। তো আমাকে মনে করো 1 পয়েন্ট অর্থাৎ 1 এর সাথে ডট, এটা আমাকে লিখতে বলছে, তাহলে আমি এটাতে ক্লিক করব। তাহলে আমার এই 1 নম্বর প্রশ্ন এটা কার সাথে হয়ে গেছে, একের সাথে ডটের সাথে নাম্বারিংটা মিলে গেছে। এখন যদি আমি আরেকটা লাইন লিখি, দেখো অটোমেটিক সিরিয়াল হয়ে যাবে। আমি এখন কি করব, এন্টার দিব। এন্টার যখন দিব অটোমেটিক কি হয়ে গেছে, সিরিয়াল হয়ে গেছে। এখন যদি এখানে আরেকটা প্রশ্ন লিখি, মনে করো এটা একটা প্রশ্ন, আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, তার মানে এটা নাম্বারিংটা আমার আর নিজের করতে হচ্ছে না। নাম্বারিং বসানোটা আমার আর নিজের করতে হচ্ছে না। কি কারণে, ওই যে আমি সেটিংস থেকে নাম্বারিংটা দেখাই দিছি এই জন্য। তাহলে এবার আসে হচ্ছে বুলেটস অপশনটা আমরা ইউজ করব। যেমন মনে করো এই জায়গায় 4টা অপশন হবে। যেমন আমার প্রশ্ন হচ্ছে মেইন সোর্স অফ অর্গানিক কম্পাউন্ড ইজ, মানে এখানে কোনটা সঠিক হবে। যেমন এখানে একটা হচ্ছে অ্যানিমাল, আর একটা হচ্ছে ফসিল, আর একটা হচ্ছে কোল, আর একটা হচ্ছে প্লান্ট।
এই চারটা অপশন আমাকে এখানে দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমার এমসিকিউ প্রশ্ন, আর এগুলো হচ্ছে আমার পোরশন, কোন আনসারটা আসবে। তাহলে এখানে কিছু জিনিস বড় ছোট দেখাচ্ছে না, ভুল দেখাচ্ছে না, কিভাবে ঠিক করব? আমি বলছিলাম এনিমাল, কিন্তু হয়ে গেছে এনিনাল, এন হয়ে গেছে। তো এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে সাজেশন দিচ্ছে আমাকে, এনিমাল সাজেশন দিচ্ছে। তাহলে আমাদের একটি কাজে কয়েকটা কাজ হয়ে গেল, স্পেলিং প্লাস গ্রামাটিক্যাল। এর আগে দেখছি না, স্পেলিং প্লাস গ্রামাটিক্যাল। এসে হচ্ছে এগুলোকে আমি বুলেটস আকারে সাজাবো। কি আকারে? বুলেটস আকারে সাজাবো। বুলেটস এর মধ্যে যাব, এখানে এসে ক্লিক করলে আমাকে কতগুলো প্রতীক দেখাচ্ছে, এগুলো হচ্ছে প্রতীক। কোন প্রতীকটা আমার পছন্দ বা আমি কোন প্রতীকটা প্রশ্নের সাথে দিতে চাই সেই জিনিসটা আমরা এখানে জাস্ট ক্লিক করব। সাপোজ মনে করো আমি এটা দিব, তখন আমার ওই প্রশ্নের সাথে এগুলো মিসিং হয়ে গেছে। এখন দ্বিতীয় প্রশ্ন লিখবো, এটা তো 1 নম্বর প্রশ্ন লিখছি, এখন দ্বিতীয় প্রশ্ন লিখতে হবে না? এন্টার দিব, কিন্তু আমার কি হয়ে গেছে, একবার এন্টার দিলে আমার আবার আরেকটা প্রশ্ন চলে আসতেছে। তো এটা না আসার জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে শিফট দিয়ে এন্টার দিব। কি দিয়ে? শিফট দিয়ে এন্টার দিব। দেখো আমার ওই যে বুলেটস নাম্বারটা আর ধরে নাই, খালি আসছে, খালি আসছে না? এইভাবেই বুলেটস এবং নাম্বারিং গুলো সাধারণত ব্যবহার করা হয়। এগুলো দেখাবো, এগুলো হচ্ছে তোমার অন্য জায়গার কাজ, ঠিক আছে? এবার দেখো আমি জাস্ট কপি করে ওই জিনিসটা কপি করলাম, কোন জিনিসটা আমি আগে যে জিনিসটা করছি ওই জিনিসটা খালি কপি করছি। কপি করে আমি দ্বিতীয় নাম্বার প্রশ্ন লিখবো। যেমন এটা হচ্ছে আমার প্রথম প্রশ্নের হুবহু কপি, তাহলে এখানে আমি প্রশ্নটা লিখবো, দ্বিতীয় নাম্বার প্রশ্নটা, যাতে আমার সেম ভাবে আর কি করতে না হয়, কাজ করতে না হয়। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এবার প্রশ্ন আমার এখানে সাপোজ আমি আগে লিখে ফেলি, অথবা আমি এখানে থাকা অবস্থায় প্রথম প্রশ্ন থাকা অবস্থায় কি করতে পারবো, প্রশ্নের আনসারটা লিখতে পারবো। তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা, তা হচ্ছে তৃতীয় প্রশ্নটা। তারপর হচ্ছে চতুর্থ প্রশ্নটা। তাহলে দ্বিতীয় প্রশ্নটা আমার রেডি হয়ে গেছে। এখন যদি তৃতীয় প্রশ্ন করতে যাই, একইভাবে ফরম্যাটটা যদি আমি কি করি, কপি করে রাখি, এবার তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, পঞ্চম প্রশ্ন এভাবে লিখতে থাকলে আমার কি হয়ে যাবে, তাহলে গেল হচ্ছে আমাদের বুলেটস এবং নাম্বারিং কিভাবে আমরা ব্যবহার করব।
বুলেটস এবং নাম্বারিং কিভাবে ব্যবহার করব এবং স্পেলিং এবং গ্রামাটিক্যাল কিভাবে ঠিক করব, এই দুইটা তিনটা চারটা কাজ কিন্তু এখানে দেওয়া আছে। স্পেলিং কিভাবে ঠিক করব এবং গ্রামাটিক্যাল কিভাবে ঠিক করব, বুলেটস কিভাবে ব্যবহার করব এবং নাম্বারিং কিভাবে ব্যবহার করব। তাহলে এবার আসি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্নের মধ্যে। তাহলে গেল হচ্ছে বুলেটস, নাম্বারিং। এরপরে আসা হচ্ছে কি অ্যালায়েন্স, লেফট, সেন্টার এবং রাইট। এই তিনটা কাজ আমাকে দেখতে হবে। কেন দেখতে হবে? এগুলো হচ্ছে আমাদের যে কোনো কাজের, যে কোনো পেজের কাজ করার সময় কি করতে হয়, এগুলো প্রয়োজন হয়। তাহলে এগুলো কেমনে হয়? যেমন আমি একটা লেখা কপি করলাম, দুইটা তিনটা লেখা কপি করলাম, আমি পরের পেজে চলে আসতেছি। তিনটা লেখা কপি করলাম তিনটা কাজ দেখানোর জন্য। যেমন এই লেখাটা রাইটে থাকবে, কি করতে হবে? রাইটে মানে ডান পাশে থাকবে, করতে হবে আমার এইগুলো হচ্ছে তিনটা অপশন। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। তিনটা অপশনের কাজ এখান থেকে আমাকে করে নিতে হবে। সাপোজ এই লেখাটা আমি চাচ্ছি যে এইখানে থাকতে, মানে ডান পাশে, তাহলে আমার এটা সিলেকশন করে রাইটে ক্লিক করতে হবে, তাহলে লেখাটা ডান পাশে চলে যাবে। আবার এই লেখাটা আমি চাচ্ছি মাঝখানে রাখতে, তাহলে এই লেখাটা সিলেকশন করে সেন্টারে ক্লিক করব, তাহলে আমার পেজে ঠিক মাঝামাঝি অবস্থানে চলে আসবে। এখন এই লেখাটা কোথায় আছে? বাম পাশে আছে, তাহলে এটাকে আর বাম পাশে করার দরকার নাই। ঠিক আছে, যে কোনো লেখা সবসময় বাম পাশ থেকেই শুরু হয়। যখন মনে করো আমার এই লেখাটা ডান পাশে ভুলে চলে আসছে, তখন এই লেখাটা আমাকে ডান পাশে বাম পাশে নিয়ে আসার দরকার, তখন আমরা ইউজ করতে পারি বাম পাশ। তাহলে পেজের তিনটা দিক আছে, তিনটা এগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন বায়োডাটা লেখার সময় এগুলো প্রয়োজন হয়, তারপরে বিভিন্ন প্রশ্ন তৈরি করতে গেলে এগুলো প্রয়োজন হয়। কোন একটা লেখাকে বামে রাখতে হয়, মাঝখানে রাখতে হয় এবং ডান পাশে রাখতে হয়। তো এগুলোর ইংরেজি শুদ্ধ ভাষা আমাকে শিখতে হবে, ইংরেজি শুদ্ধ ভাষা, শুদ্ধ ওয়ার্ড। তো ইংরেজি শুদ্ধ ওয়ার্ড তোমাকে তো বাম পাশে ডান পাশে এরকম নাও বলতে পারে, প্রশ্নের মধ্যে বলবে যে ওই লেখাটা কি করো, অ্যালায়েন্স রাইট করো, অ্যালায়েন্স লেফট করো বা সেন্টার করো। যেমন এখানে যেরকম আছে, যেমন মেনুগুলোর নাম বলবে তোমাকে, যেমন এই ওয়ার্ডটাই বলবে তোমাকে, তখন তোমাকে তো এই বাংলা লেখাটা দিবে না। ঠিক আছে, তখন এই ওয়ার্ডের সাথে যদি তুমি পরিচিত না হও, তাহলে এটা কাজটা করাটা কঠিন হবে। সেই জন্য ওয়ার্ডের সাথেও পরিচিত হইতে হবে এবং মেনুটা কোন জায়গায় আছে সেটাও জানতে হবে। যেমন আমি ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি, বাট আমার এমএস ওয়ার্ডে ওই মেনুটা কোন জায়গায় আছে সেটা জানি না, তাহলে হবে না। সেই জন্য ওয়ার্ডের সাথে পরিচিত হইতে হবে, পাশাপাশি ওই মেনুর সাথে তোমাকে কোন অপশন আছে, ওই মেনুগুলো কোন জায়গায় আছে, এগুলো তোমাকে মাউস দিয়ে দেখে দেখে চিহ্নিত করতে হবে, তাহলে তোমার ধারণাটা পরিষ্কার হবে। তাহলে গেল হচ্ছে লেফট, রাইট এবং সেন্টার। তারপর আছে হচ্ছে কি আমাদের জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ কি? জাস্টিফাই তোমরা এমএস ওয়ার্ড শীট এটা পড়ো নাই। জাস্টিফাই এর মানে কি? একটা প্যারাগ্রাফের উভয় পাশ সমান করার জন্য ব্যবহার করা হয়। প্যারাগ্রাফ মানে বলছিলাম দুই এর অধিক লাইন হইতে হবে। যেমন এর আগে আমরা একটা প্যারাগ্রাফ পড়ছিলাম, পড়ছি না? এই যে এগুলো সবগুলো প্যারাগ্রাফ। এখানে যা যা আছে, এখানে কয়টা প্যারাগ্রাফ আছে? 4টা প্যারাগ্রাফ আছে। এখন এখানে দেখো বাম পাশ কিন্তু সবসময় সমান থাকে, ডান পাশ কিন্তু সমান থাকে না। তো ডান পাশ সমান করতে গেলে আমাকে কি করতে হবে? জাস্টিফাই করতে হবে। অর্থাৎ তোমাদের বইয়ে দেখবা প্রতিটা বইয়ের প্যারাগ্রাফ উপভাষে কি আছে? সমান আছে। যে কোনো লেখার ক্ষেত্রে উপভাষে সমান করাটা হচ্ছে কাজের কাজ। এটা না করলে আমার কাজটা কি হবে না, সুন্দর হবে না, এবং এটা বলবে যে এই কাজটা কে করছে, বিশ্রী কাজ। এই যে যেমন এই প্যারাগ্রাফ যদি আমি রেখে দিই,
কাজটা যদি আমি কাউকে সাবমিট করি বা জমা দেই বা প্রিন্ট আউট করে দেই, তাহলে এটা তোমার কোয়ালিটি বলে দিবে যে তুমি কতটুকু কাজ পারো। তখন আমাকে আমাকে কি করবে, বলে দিবে যে আমি কতটুকু কাজ পারি। কারণ কেন, এখানে তুমি জাস্টিফাই করো নাই। তো জাস্টিফাই না করা মানে হচ্ছে কি তুমি ওই জাস্টিফাই মানিটাই জানো না বা কাজে জানো না। সেই জন্য প্রতিটা ডকুমেন্ট কাজ করার সময় আমাকে সুন্দরভাবে কাজ করতে হবে যাতে কারো চোখে না লাগে। তাহলে এটাকে জাস্টিফাই করার জন্য সিলেকশন করতে হবে। সিলেকশন করে এই যে এটা হচ্ছে জাস্টিফাই চিহ্ন, এখানে ক্লিক করব। এখন দেখো উভয় পাশে কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখন আমি একটা প্যারাগ্রাফ সিলেকশন করে করছি, তখন তোমরা আমি চাইলে সবগুলো প্যারাগ্রাফ সিলেকশন করে জাস্টিফাই করতে পারি, সবগুলো একসাথে সিলেকশন হয়ে যাবে, জাস্টিফাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জাস্টিফাই বুঝছি। এরপর আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এটা কাজ কি, এটা কিন্তু অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটি লাইনের বা একটি প্যারাগ্রাফের পর আর একটি লাইন কত দূরত্ব হবে সেটি নির্ধারণ করা। এই যে এটা একটা প্যারাগ্রাফ, এখানে কয়টা লাইন আছে, 4টা লাইন আছে। এই 4টা লাইনের মধ্যে একটা লাইনের সাথে আর দ্বিতীয় লাইন যেটা আছে এটা কত দূরত্ব থাকবে সে জিনিসটা বলছে। আমার প্রথম লাইনের সাথে দ্বিতীয় লাইন কত দূরত্ব থাকবে সে জিনিসটা হচ্ছে লাইন স্পেসিং। সেই জিনিসটা হচ্ছে কি লাইন স্পেসিং। যেমন এখানে একটা দূরত্ব আছে না, মিনিমাম একটা দূরত্ব, এই দূরত্বটা কমানো এবং বাড়ানোর কাজটা হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ। এই যে এখানে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে ক্লিক করলে আমার বিভিন্ন অপশন দেখাবে। এই যে এখানে 1.0, 1.15, 1.5, 2.0, 2.50, 3 পয়েন্ট। এই যে এখানে মাউস রাখার সাথে সাথে আমাকে দেখাচ্ছে ওই লাইনটা কত দূরত্ব হয়ে যাচ্ছে। আমি যখন 2.5 দিচ্ছি কমে যাচ্ছে, 2.0 দিচ্ছে আরো কমে যাচ্ছে, 1.5 দিচ্ছে আর একটু কমে যাচ্ছে। মনে করো আমি এটাই দিলাম, তাহলে আমার এটা লাইনের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কত দূরত্ব, 1.5। তার মানে এটা কখন ব্যবহার করা হয়, এটা যখন আমার ডকুমেন্ট সেট আপ করার সময় দেখি যে একটা পেজের মধ্যে কভার করতে হবে, আমার একটা কাজ একটা পেজের মধ্যে কি করতে হবে, কভার করতে হবে, কিন্তু আমি লিখতে লিখতে এমন জায়গায় চলে গেছি দ্বিতীয় পেজে চলে যাচ্ছে। তাহলে দ্বিতীয় পেজে কেন যাচ্ছে সেটাকে আমাকে মাথায় রাখতে হবে যে এটা লাইন স্পেসিংটা কমাইতে হবে। লাইন স্পেসিংটা কমাইতে হবে। লাইন স্পেসিংটা যখন কমানো হবে তখন এটা অটোমেটিক আমার এক পেজের মধ্যে চলে আসবে। ঠিক আছে, আবার এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা এক পেজে কভার হচ্ছে না, এক পেজে কভার হচ্ছে না, মানে একটা পেজের অর্ধেকের চেয়ে বেশি জায়গা খালি থেকে যাচ্ছে। মানে আমার এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টটা একটা পেজ আছে, ওই পেজের নিচের মনে করে এতটুকু অংশ খালি থেকে যাচ্ছে, যেটা দেখতে একটু বিশ্রী দেখা যায়। তখন ওটাকেও আমরা কভার করতে পারি কিভাবে, স্পেস বাড়াই দিয়ে। স্পেস বাড়াই দিয়ে এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করবে। যখন আবার এমন বেশি স্পেস বাড়াবো না যেটার জন্য কি হয় আমার কাজের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়, আবার এমন কমাবো না যেটা আমার দেখতে খারাপ লাগে। তাহলে দেখতেও ভালো লাগতে হবে এবং কাজের কোয়ালিটিও ঠিক থাকতে হবে। এক পেজের মধ্যে আনতে হবে, আবার এক পেজের বেশি হইলে ওটা কমাইতে হবে, আবার এক পেজের মধ্যে যদি খালি জায়গা থেকে যায় ওটা আবার ফিল আপ করতে হবে। এই সমস্ত কাজগুলো হচ্ছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা কি করছি, বাড়াইছি। এই জায়গায় আমরা আরেকটু বাড়াবো, মনে করো এটাতে মনে করো 2 পয়েন্ট দিলাম, এটা চেয়ে আরো বড় না। এখন এটাকে কমাবো, কিভাবে কমাবো, ওখানে গিয়ে আবার 1 পয়েন্ট মনে করো 0 দিলাম, কমে গেছে। আবার সবগুলো সিলেকশন করে আমার কমানোর দরকার, তখন আমরা এই যে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ অপশনে ক্লিক করব। ঠিক আছে, তাহলে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এর কাজ আমাদের প্র্যাকটিস করতে হবে। এখানে যত বেশি প্র্যাকটিস তার তত বেশি কোয়ালিটি হবে। তাহলে 4 নাম্বার ক্লাসে
আমরা দেখলাম বুলেটস কিভাবে দেয়, নাম্বারিং কিভাবে দেয়, কিভাবে লেখাকে বামে নিয়ে যায়, কিভাবে মাঝখানে নিয়ে যায়, কিভাবে ডান পাশে নিয়ে যায়, এবং কিভাবে উভয় পাশে একটা প্যারাগ্রাফকে সমান করে, এবং কিভাবে একটা লাইনের সাথে আরেকটা প্যারাগ্রাফের সাথে, বা একটা লাইনের সাথে আরেকটা লাইন কত দূরত্ব হবে, বা একটা প্যারাগ্রাফের সাথে আরেকটা প্যারাগ্রাফ কত দূরত্ব হবে, এই জিনিসটা বাড়ানো এবং কমানো, এই সবকিছু আমরা এই ক্লাসে দেখলাম। এবার এটা নিজেদের মতো করে প্র্যাকটিস করবা, ঠিক আছে।